হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসটি হচ্ছে 11তম ক্লাস। এর আগে যে 10টি ক্লাস দিয়েছি তার মধ্যে সর্বপ্রথম যেটি ক্লাস ছিল সেটি একটি ম্যারাথন। সেই ম্যারাথনের মধ্যে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত যতটি কোয়েশন এসেছিল সেই সবগুলি এক ভিডিওর মধ্যে দিয়েছি। তাই আপনারা যদি সিরিয়াল ওয়াইজ ক্লাস দেখতে চান তাহলে সবার প্রথমে ম্যারাথন ক্লাসটি দেখবেন, তারপরে যে সিরিয়াল অনুযায়ী ক্লাস হচ্ছে সেইভাবে দেখবেন। তখন আপনাদের বুঝতে সহজ হবে, কারণ সিম্পল টু কমপ্লেক্স যাওয়া অত্যন্ত জরুরি। যদি সিম্পল যে কোয়েশনগুলো আছে সেটি বুঝতে না পারেন তাহলে কঠিন যে কোয়েশন সেটি বুঝতে পারবেন না। তাই সবার প্রথমে আপনি ম্যারাথনটি দেখবেন, তারপরে যে এই কোয়েশনগুলো আছে তখন সলভ করবেন। যদি এইভাবে সহজ থেকে কঠিনের দিকে যান আপনাদের বুঝতে অনেক সহজ হবে। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। অতিভাষাতাত্ত্বিক মেটালিঙ্গুইস্টিক সচেতনতা হল ব্যাকরণের নিয়মাবলীর বর্ণনা, কিভাবে শিক্ষার্থীরা তৃতীয় ভাষা শিখবে, কিছু ভাষাতাত্ত্বিক শৈলী অনুসরণ করবে সে সম্পর্কে অধ্যয়ন, ভাষা সম্পর্কিত চিন্তন ও বাচনগত যোগ্যতা, ধ্বনি এবং তার অর্থের সম্পর্ক বোঝা। মেটালিঙ্গুইস্টিক হচ্ছে থিঙ্কিং বিয়ন্ড দি থিঙ্কিং। যখন আপনি ভাষা নিয়ে চিন্তা করবেন এই চিন্তাটি হচ্ছে মেটালিঙ্গুইস্টিক। সুসম্বন্ধ প্রণালী হলো সিস্টেমিক প্রসেস, যেখানে প্রথমে শিক্ষক শিক্ষার্থীদের সমস্যা শনাক্ত করবেন এবং তারপর উপযুক্ত যে পদ্ধতি প্রয়োগ করবেন সেটি হলো সংশোধনমূলক রেমিডিয়াল, অবস্থানমূলক সিচুয়েশনাল, অবরোহী পদ্ধতি ডিডাকটিভ, গঠনমূলক স্ট্রাকচার। অবরোহীমূলক পদ্ধতি মানে ডিডাকটিভ, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। ইন্ডাকটিভ হচ্ছে যখন আপনি রুল থেকে এক্সাম্পলের দিকে যাবেন তখন হবে ইন্ডাকটিভ, আর ডিডাকটিভ যখন আপনি প্রথমে রুল দেবেন, রুলের পর এক্সাম্পলের দিকে যাবেন তখন হবে ডিডাকটিভ। আর সিস্টেমিক প্রসেস যেটা হচ্ছে শিক্ষার্থীর যে সমস্যা আছে, তাদের যে ঘাটতি আছে, কোথায় তাদের ঘাটতি আছে সেই ঘাটতিটি শনাক্ত করার জন্য আপনি যে পরীক্ষা নেবেন সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট করার পর আপনার যে তাদের প্রতিকার দেবেন, সংশোধন করবেন, সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায় আক্ষরিক অর্থ খুঁজে বের করার জন্য 2 বার পড়তে বললেন। তিনি তাদের মধ্যে কোন পঠন দক্ষতার বিকাশ ঘটালেন? এক্সটেন্সিভ, ইন্টেন্সিভ, জিজ্ঞাসু, শেয়ার্ড। এক্সটেন্সিভ রিডিং হচ্ছে যখন আপনি মনোরঞ্জনের জন্য পড়বেন, আর ইন্টেন্সিভ রিডিং তখন হবে যে আপনি অনেক ধ্যান দিয়ে ডিটেইলভাবে পড়বেন, তখন হবে ইন্টেন্সিভ রিডিং। যখন একবার পড়ার পর আরও একবার পড়ার জন্য শিক্ষিকা বলেছেন তখন কি করেছেন তিনি তাদের যে ধ্যান সেটি ধ্যান দিয়ে ডিটেইলভাবে পড়ার চেষ্টা করাচ্ছেন, তখন ইন্টেন্সিভ রিডিং। নম চমস্কির মতে কোন বিষয় সম্বন্ধিত জ্ঞানের পরিকাঠামো নির্মাণের জন্য শিশুদের ভাষা গ্রহণের উপযুক্ত তৈরি করা হয়? ইউনিভার্সাল ভোকাবুলারি, ইউনিভার্সাল গ্রামার, ইউনিভার্সাল স্ট্রাকচার, ইউনিভার্সাল ডায়ালেক্ট। বিশ্বজনীন শব্দভাণ্ডার, বিশ্বজনীন ব্যাকরণ, বিশ্বজনীন গঠন, বিশ্বজনীন আঞ্চলিক ভাষা। নম চমস্কি যেটি দিয়েছেন সেটি হচ্ছে ইউনিভার্সাল গ্রামার, আর LAD ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তিনি বলেছেন যে মানুষের মধ্যে আন্তরিক ক্ষমতা থাকে ভাষা শেখার জন্য, অটোমেটিক তারা ভাষা শিখে। ভাষা সমৃদ্ধ পরিবেশ সম্পর্কে নিচের কোনটি ঠিক? মানে প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের মতে কোনটি ঠিক? প্রিন্ট রিচ এনভায়রনমেন্টের মতে কোনটি সঠিক? বিদ্যালয়ে পঠনকালীন এটি তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি শিখনে সাহায্য করে। এটি স্বাভাবিক ভাষায় বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। এটি শিক্ষার্থীর বিবিধ প্রয়োজন উল্লেখ করে। এটি ভাষা সূত্রগুলি সম্পর্কিত দক্ষতা অর্জনে সাহায্য করে। এটি স্বাভাবিক ভাষায় বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করে। প্রিন্ট রিচ এনভায়রনমেন্ট যখন ক্লাসের মধ্যে
কোনো বোর্ড থাকবে বা দেওয়ালের মধ্যে কোনো কিছু লাগিয়ে থাকবে, তখন তারা পড়তে পারবে। তাদের প্রথমে কী হবে, রিডিংয়ের যে ডেভেলপ সেটি হবে এবং তাদের কী হবে, স্বাভাবিক ভাষায় বৃদ্ধি এবং বিকাশের ভিত্তি স্থাপন করবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ভাষা বিকাশে একজন সক্রিয় ভাষা শিক্ষক, অ্যাক্টিভ টিচিং শিক্ষক হিসাবে নিজের কোনটি তুমি সর্বাধিক অভ্যাস করবে? তাদের স্তর বুঝতে নিয়মিত পরীক্ষা নেবে, পাঠ্যপুস্তক থেকে ভাষা শেখাবে, তাদের লক্ষ্য ভাষায় কথা বলা এবং ভাবের আদান প্রদান সুযোগ দেওয়া হবে, কার্যে এবং প্রক্রিয়ায় বাস্তব জগৎভিত্তিক উপাদান রিয়েলিয়া ব্যবহার করা হবে। তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজে যে ভাবনার যে আদান প্রদান সেটার সুযোগ দেওয়া হবে, সেটি হবে সব থেকে বেস্ট। আর সুযোগ অপশনটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড। যখন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড আসছে তখন আমি বলছি আপনাদের যে আলাদা কোনো ভিডিও লাগবে না যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ড। আমি তো 2012 থেকে 2024 পর্যন্ত কোয়েশন দেব, যতটি নেগেটিভ অপশন থাকবে আমি সেই সবটির নেগেটিভ অপশনটি আমি বলে দেব কোনটি নেগেটিভ ওয়ার্ড আর কোনটি পজিটিভ ওয়ার্ড। গঠনমূলক মূল্যায়ন ফরমেটিভ অ্যাসেসমেন্ট সহায়তা করে, শ্রেণীতে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলবে। এই প্রতিযোগিতা হচ্ছে নেগেটিভ। শিক্ষকের শিক্ষণ যোগ্যতা মান নির্ণয় করতে, শিক্ষকের শিক্ষণ যোগ্যতা নয়। বিকাশের জন্য শিক্ষার্থীদের মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করতে, সপ্তাহে একবার পরীক্ষা আয়োজন করতে। বিকাশের জন্য শিক্ষার্থীর মূল্যবান প্রতিক্রিয়া প্রদান করতে। ফরমেটিভ অ্যাসেসমেন্ট থেকে আপনি জানতে পারবেন যে তারা ভালোভাবে শিখতে পারেনি, তখন আপনি যে তাদের একটি হচ্ছে ফরমেটিভ আর একটি হচ্ছে সামেটিভ। তখন তারা ফরমেটিভে যদি ভালোভাবে শিখতে পারে না তখন আপনি শিখাবেন ভালোভাবে, তারপর সামেটিভ অ্যাসেসমেন্ট আসবে। কিসের জন্য শ্রেণীকক্ষে সরব পাঠ একটি উৎকৃষ্ট উপায়? সরব পাঠ মানে হচ্ছে লাউড রিডিং। শিক্ষার্থীকে দ্রুত পঠনে যোগ্য করে তুলতে, শিক্ষার্থীর পাঠ্যপুস্তক ভাগাভাগি করে পড়ার অভ্যাস করে তুলতে, এই অভ্যাসটি হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। শিক্ষার্থীকে তাদের নির্দিষ্ট সময়ের জন্য প্রতীক্ষা করার মানসিকতা গড়ে তুলতে, শিক্ষার্থীকে বিরামচিহ্ন সহযোগে সঠিক উচ্চারণে পাঠ করার যোগ্য তুলতে। তাদের যে বিরামচিহ্ন আছে, যখন তারা একটু বড় করে পড়বে তখন একটু থামবে, দাঁড়িতে গিয়ে থামবে, কমাতে গিয়ে কিছু সময় থামবে, সেই জন্য সরব পাঠ করানো হয়। একজন শিক্ষক সম্ভাবিত লেখকের উৎকৃষ্ট লিখন দক্ষতা বিকাশ কিভাবে ঘটাবেন? বিষয় এবং শব্দসীমা সম্পর্কে শব্দ নির্দেশ প্রদান করে, শিক্ষার্থী যেটি ভালোভাবে করেছে তার প্রশংসা করে এবং পরবর্তীতে উন্নতির জন্য বিশেষ মতামত প্রদান করে, শিক্ষার্থীকে সুন্দর হাতের লেখায় লিখতে বলে, কেবলমাত্র ব্যাকরণগত ত্রুটি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত প্রতিক্রিয়া জানিয়ে। কেবলমাত্র শব্দটি কেবল যখন আসবে অনলি, তখন অপশনটি নেগেটিভ হবে। যদি কোয়েশনের মধ্যে নেগেটিভ থাকে তাহলে কেবল দেখেই বুঝবেন সেই অপশনটি হবে। শিক্ষার্থী যে ভালোভাবে করছে, শিক্ষার্থী যদি কিছু লিখছে তখন সে ভালোভাবে লিখছে, তার প্রশংসা করবেন যে হ্যাঁ ভালো হয়েছে। পরবর্তীতে উন্নতির জন্য বিশেষ মতামত করবেন যে তুমি হ্যাঁ অনেক ভালো লিখেছো, আরও একটু চেষ্টা করবে যাতে তুমি ভালো পারো। যেমন এই যে বাংলা সিরিজটি আমি চালিয়ে যাচ্ছি সিটেটের জন্য, আমি কি করছি, এইবারের যে সিটেট এটি আমার জন্য প্রথমবার আমি ইউটিউবের মধ্যে ক্লাস দিচ্ছি, তখন কি করছি আমার জন্য প্রথম। আপনারা যদি মতামত জানান কমেন্টের মধ্যে যে তুমি একটু ভালো করবে, তোমার পড়ানো একটু ভালো হচ্ছে, যদিও না ভালো হচ্ছে তখন আপনি কি করবেন, একটু প্রশংসা করবেন হ্যাঁ ভালো হচ্ছে, আর পরবর্তীতে এই জায়গায় একটু ভালো করবেন, তখন কি হবে আমার জন্য ভালো হবে। তাই আপনারা কি করবেন, একটি ফিডব্যাক দেবেন কমেন্টের মধ্যে। ভাষার সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ একটি শ্রেণীতে শিক্ষার্থীর উদ্দেশ্যমূলক আলোচনায় অংশগ্রহণের সুযোগ প্রদানে গুরুত্ব দেয়, যাতে শ্রেণীকক্ষে মাতৃভাষার স্বচ্ছন্দ ব্যবহার সম্ভব হয়, পঠনে তাদের উপলব্ধির বিকাশ সাধনে, লিখিত প্রকাশের বিকাশ সাধনে, লক্ষ্য ভাষায় বাচন দক্ষতার বিকাশ সাধনে।
তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ আছে টার্গেট ল্যাঙ্গুয়েজের যে স্পিকিং এটার বিকাশ সাধন করতে সংযোগ সাধনকারী ভাষা শিক্ষণ। বোধ পরীক্ষণ কিসের যোগ্যতা বোঝায়? মানে রিডিং কম্প্রিহেনশন। পাঠের বিষয়ের অর্থ বোঝার জন্য এর জন্য প্রতিটি শব্দ বুঝতে পারা, প্রতিটি শব্দ বোঝার কোনো দরকার নেই। লিখিত চিহ্নগুলিকে উপযুক্ত ধ্বনিতে রূপান্তরিত করা, এটি স্বচ্ছন্দে পড়ার জন্য ক্রম অনুসারে অক্ষরগুলি গ্রহণ এবং অর্থোদ্ধার করা, পাঠের সাথে সংযোগ স্থাপন করে অর্থ গঠন করা। যেমন কিছু পড়ছেন যে আগের এবং পরের যে মিলিয়ে যখন আপনি একটি অর্থ গঠন করবেন তখন সেটি হবে বোধ পরীক্ষণ। যেমন আপনি যে কম্প্রিহেনশন সলভ করেন প্যাসেজ, পাঠ্য বিষয়ের কঠিন শব্দগুলিকে নিয়ে আলোচনা করার জন্য ভাষা শিক্ষক প্রথমে শব্দগুলিকে মাতৃভাষায় রূপান্তরিত করবেন এবং ছাত্রদের সেটি মুখস্থ করতে বলবেন। তিনি কি ব্যবহার করলেন? ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি, গঠনমূলক আবেদন, সংযোগমূলক আবেদন। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড, প্রত্যক্ষ পদ্ধতি হচ্ছে ডাইরেক্ট মেথড, গঠনমূলক আবেদন হচ্ছে স্ট্রাকচার মেথড, আর সংযোগমূলক আবেদন হচ্ছে কমিউনিকেটিভ মেথড। যখন মাতৃভাষায় রূপান্তরিত করাবে, ব্যাকরণ অনুবাদ পদ্ধতিতে অনেক মাতৃভাষা প্রয়োগ করা হয়, মানে গ্রামার ট্রান্সলেশন মেথডে। আর ডাইরেক্ট পদ্ধতি মানে প্রত্যক্ষ পদ্ধতি, ডাইরেক্ট মেথড, সেটিতে মাদার টাং একদম ইউজ করা হয় না। তাই যে আমরা আজ কীভাবে গ্রামার শিখেছি, আমাদের সবাই নয়, মানে কিছু কিছু সংখ্যক। আমাদের স্কুলের মধ্যে প্রথমে গ্রামার কী করা হতো, নাউনের কি সেটির সংজ্ঞা আগে বলা হতো, তারপর যে আমাদের মুখস্থ করার জন্য বলা হতো। তখন আমরা কী পদ্ধতিতে পড়তাম? তখন আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়তাম। যখন শিক্ষার্থীরা লিখতে শুরু করে তখন তার প্রথম পদক্ষেপটি হলো এই যে লিখনের স্টেজ, প্রসেস রাইটিংয়ের যে স্টেজ আছে সেই স্টেজগুলি আগে ভিডিওতে আমি অনেকবার বলেছি। তাই আপনারা যদি সিরিয়াল ওয়াইজ ক্লাসটি দেখেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। লিখনের যে প্রথম স্তরটি হচ্ছে সেটি কি? চিন্তা ভাবনা করা, ব্রেইনস্টর্মিং, খসড়া নির্মাণ, ড্রাফটিং, সম্পাদনা, এডিটিং, পুনরাবৃত্তি, রিভাইসিং। সবার প্রথমে যদি আমাকে কিছু লেখার জন্য দেওয়া হয় বা আপনাকে কিছু লেখার জন্য দিচ্ছি, সবার প্রথমে আপনি কি করবেন? একটু চিন্তা করবেন, একটু থিঙ্কিং করবেন। তখন কি হবে? চিন্তা ভাবনা করা বা ব্রেইনস্টর্মিং করা। শিক্ষার্থীদের মূল্যায়নে একজন ভাষা শিক্ষক সবচাইতে অধিক গুরুত্ব দেন। শিক্ষার্থীদের যে স্টুডেন্টের যে ইভ্যালুয়েশন আছে বা অ্যাসেসমেন্ট আছে, তখন সবথেকে অধিক গুরুত্ব শিক্ষক কোথায় দেন? শিক্ষার্থী কর্তৃক সম্পাদিত কার্য সম্পর্কিত তথ্য সংগ্রহে বিভিন্ন পদ্ধতির ব্যবহার, ঐকিক পরীক্ষা নিয়ে এবং তাদের সম্পাদিত কার্য মূল্যায়নের জন্য তা লিপিবদ্ধ করে, মৌখিক পরীক্ষায় গুরুত্ব প্রদান ও মূল্যায়ন করে, কর্ম পরিকল্পনা কার্য প্রজেক্ট ওয়ার্কস প্রদান করে। শিক্ষার্থীদের কর্তৃক সম্পাদিত কার্য সম্পর্কিত তথ্য সংগ্রহে বিভিন্ন পদ্ধতি ব্যবহার। একটি পদ্ধতি আপনি অ্যাসেসমেন্ট করবেন না, আপনি কয়েকটি পদ্ধতি ব্যবহার করবেন অ্যাসেসমেন্টের জন্য। ভাষা শিখনে নিচের কোন বিবৃতিটি সঠিক? ভাষার যে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর জন্য কোনটি সঠিক? যখন আমরা দ্বিতীয় ভাষা শিখি তখন সেই ভাষায় উচ্চারণ স্থানীয় ভাষাভাষীর মতো হওয়া উচিত। প্রথম ভাষা অন্যান্য ভাষা শিখনকে প্রভাবিত করে। প্রথম ভাষা অন্যান্য ভাষা শিখনে সহায়তা করে। একটি ভাষা শিখনে ব্যাকরণ শিখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রথমে কথা বলতে শুরু করেছি তখন কি আমরা ব্যাকরণ বুঝতাম? তাই বুঝতাম না, তখন এই অপশনটি হচ্ছে না। আমাদের যে মাদার টাং আছে, মাদার টাং আমাদের কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখতে সহায়তা করে, কখনো বাধা ডালে না। আর আমরা যখন দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ শিখি তখন যে আমাদের সব
শব্দটি উচ্চারণ যে স্থানীয় ভাষার মতো হওয়া উচিত সেটাও সঠিক নয়, যে লোকাল ল্যাঙ্গুয়েজের মতো হওয়া উচিত। সপ্তম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের ভাষা দক্ষতা স্বাভাবিকভাবে পরিমাপ করতে চাইলেন তাকে দিতে হবে, যেমন তারা কতটুক ভাষা শিখতে পারছে সেই যে দক্ষতা পরিমাপ করার জন্য শিক্ষার্থী তাকে কি দিতে হবে? মাল্টিপল চয়েস কোয়েশন, শর্ট আনসার টাইপ কোয়েশন, সাবজেক্টিভ টাইপ কোয়েশন, ক্লোজ টেস্ট। বহু নির্বাচনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, পরীক্ষাবদ্ধ। যখন একটি এসে লেখার জন্য দেওয়া হবে তখন সাবজেক্টিভ হবে। যখন তারা একটি এসে লিখবে তাদের যে ভাষা প্রয়োগ করবে কতটুকু তারা ভাষা শিখতে পারলো সেটা জানা যাবে, সাবজেক্টিভ টাইপ কোয়েশন। একজন শিক্ষক প্রথমে তার শিশুদের বর্ণ বা অক্ষরের সাথে পরিচয় ঘটিয়ে শেখান এবং তারপর ধীরে ধীরে তিনি তাদের ধ্বনির সঙ্গে সংযোগ স্থাপন করেন। তিনি অনুসরণ করছেন অবস্থানিক আবেদন, গঠনমূলক আবেদন, ধ্বনিভিত্তিক আবেদন, সমস্যা সমাধানমূলক আবেদন। যখন কি হবে, যখন ধ্বনির কথা সাউন্ডের কথা আসবে তখন কি হবে? সিচুয়েশনাল অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, ফনিক অ্যাপ্রোচ, প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। যখন সাউন্ডের কথা আসবে তখন কি হবে? ফনিক অ্যাপ্রোচ। ফোন আসলেই বুঝবেন, সাউন্ড আসলেই ফোন বুঝবেন। যে সাউন্ড আপনার মোবাইলে কি করছে, রিং করছে, তার মানে কি হচ্ছে? সাউন্ড আসছে। বাচন দক্ষতা ভাষার কারিগরি কৌশল অন্তর্ভুক্ত করে উচ্চারণ, ব্যাকরণ এবং শব্দাবলী, বার্তার স্বচ্ছতা, ভাষা ব্যবহারের সামাজিক ও সাংস্কৃতিক নিয়মাবলী, হস্তাক্ষর, শব্দাবলী এবং বাক্য। স্পিকিংয়ের যে দক্ষতা আছে সেটা কি? উচ্চারণ, কিভাবে উচ্চারণ করছেন, ব্যাকরণ, তার যে ব্যাকরণ এবং যে শব্দাবলী হচ্ছে সেইগুলি অন্তর্ভুক্ত হচ্ছে স্পিকিংয়ের জন্য। যদি তোমার শ্রেণীর একটি শিক্ষার্থী ডিসগ্রাফিয়া থাকে, একজন শিক্ষক হিসেবে তুমি কোন পদ্ধতি সবচাইতে গুরুত্বপূর্ণ মনে করবে? ডিসগ্রাফিয়া মানে লেখার জন্য সমস্যা। যদি তোমার স্কুলে বা তোমার ক্লাসে কি একজন ডিসগ্রাফিয়ার ছাত্র থাকে তখন আপনি তার জন্য কি করবেন? তুমি এই ধরনের শিক্ষার্থীদের লিখন মূল্যায়নে অতিরিক্ত সময় দেবে, তার জন্য যে তার লিখতে অনেক সময় দেবে সেটা। তুমি কেবল মৌখিক মূল্যায়ন করবে, কেবল শব্দটি নেগেটিভ। তুমি তাদের নতুন আবিষ্কৃত বানানটি গ্রহণ করবে এবং ব্যাকরণগত ত্রুটি আগ্রহ করবে। শিক্ষার্থীদের নিজের মতো করে শিখতে এবং লিখতে অনুমতি দিবে। তাকে বলবে তুমি তোমার নিজের মতো করে শিখো এবং তোমার নিজের মতে লিখো। সেটি হবে সব থেকে বেস্ট অপশন। নিচের কোনটি বিস্তৃত পঠনের সাথে সম্পর্কিত? শিক্ষার্থীরা তথ্যের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে শেখে। তারা মূল ধারণাগুলি নিষ্কাশনের জন্য সাবধানে মনোযোগ সহকারে পড়বে এবং কেন্দ্রীকরণ করবে। তারা নিজের আনন্দের জন্য পড়বে এবং তার শিক্ষক প্রদত্ত সহায়ক উপাদান ব্যতিরেকে। স্বাভাবিকভাবে এটি উপলব্ধিমূলক। বিস্তৃত পঠন হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। এক্সটেন্সিভ রিডিং কখন করা হয়? যখন আনন্দের জন্য পড়া হয় বা প্লেজারের জন্য, মনোরঞ্জনের জন্য যখন পড়বেন তখন সেটা কী হবে? এক্সটেন্সিভ রিডিং। পঠন দক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে একজন ভাষা শিক্ষকের কোন বিষয়টিতে জোর দেওয়া উচিত? স্বরভঙ্গিযুক্ত করে সাবলীল পাঠ, বিরাম চিহ্নের ব্যবহার, সঠিক উচ্চারণের গঠন, উপলব্ধিমূলক পঠন। তারা কি উপলব্ধি করছে সেই যে উপলব্ধিমূলক পঠন সেটি হচ্ছে সেই বিষয়ের উপর জোর দেওয়া উচিত। অষ্টম শ্রেণীর একজন শিক্ষক শিক্ষার্থীদের ব্যাংকে যেতে বললেন এবং তাদের একটি অ্যাকাউন্ট খোলার নিয়মগুলি জানতে বললেন। এরপর তিনি অর্ধেক শ্রেণীকে এর উপর একটা রিপোর্ট লিখতে বললেন এবং বাকি অর্ধেককে ব্যাংকে একটি অ্যাকাউন্ট খোলার
নির্দেশগুলি লিখতে বললেন। তার শ্রেণীতে কোন আবেদন পদ্ধতি অনুসরণ করা হলো? নির্মাণমূলক আবেদন, গঠনমূলক আবেদন, শিক্ষা, থিয়েটার, স্বাভাবিক প্রক্রিয়া। কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, থিয়েটার ইন এডুকেশন, ন্যাচারাল মেথড। তিনি কি করছেন, তার যে বাস্তব জীবনের সাথে তিনি দিচ্ছেন, মানে পড়াচ্ছেন। অ্যাকাউন্টে বা বাজারে এইভাবে কোয়েশ্চেন হতে পারে, বাজারে দিচ্ছেন, বাজারে দিয়ে এইসব করাচ্ছেন। বা অ্যাকাউন্ট খোলার জন্য তিনি জানতে বললেন, প্রথমে জানার জন্য তাদেরকে দিলেন, তখন কি করছেন তিনি? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচে অ্যাক্টিভ ক্লাস থাকে। ষষ্ঠ শ্রেণীর একটি ছাত্র একটি অধ্যায় পাঠ করার সময় কয়েকটি কঠিন এবং অচেনা শব্দ পেল এবং এর অর্থ খুঁজে পেতে সমর্থ হলো না। সে অবশ্যই এই ধরনের প্রতিটি শব্দের জন্য অভিধান ব্যবহার করবে। যখন সে পড়ার সময় সে কোনো শব্দ পারছে না, তখন সে কী করবে? প্রত্যেকটি শব্দের জন্য সে কি ডিকশনারি ব্যবহার করবে। শিক্ষকের কাছে আবেদন জানাবে, শিক্ষককে বলবে যে আমি পারছি না এটা। শব্দগুলি আগ্রহ করবে এবং পাঠ অব্যাহত রাখবে। প্রদত্ত প্রসঙ্গ অনুযায়ী অর্থ অনুমান করবে। প্রসঙ্গ অনুযায়ী সে অনুমান করতে পারবে, সেই অপশনটি বেস্ট। এই কোয়েশনটি অনেকবার এসেছে। সংশোধনমূলক শিক্ষণের উদ্দেশ্য হলো রিমিডিয়াল টিচিংয়ের উদ্দেশ্য কি? নির্দিষ্ট কাজের পরে শিক্ষার্থীর মান নির্ণয় করা, শিক্ষার্থীর আগ্রহ এবং প্রবণতা বর্ধিত করা, শ্রেণীতে সহপাঠীদের সঙ্গে পারস্পরিক সংযোগ সম্পর্কে নিশ্চিত হওয়া, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত সাহায্য প্রদান করা। রিমিডিয়াল টিচিং হচ্ছে যে এই স্টুডেন্টগুলো যারা পিছিয়ে পড়েছে, শিখতে একটু অসক্ষম রয়েছে, তাদের জন্য যে টিচিং করবেন সেটি হচ্ছে রিমিডিয়াল টিচিং। তাদের যে ঘাটতি আছে সেগুলি প্রথমে আপনি খুঁজে বার করবেন, ডায়াগনোস করবেন, তারপরে তাদের কি করবেন? রিমিডিয়াল টিচিং দেবেন। শিক্ষার্থীরা উপন্যাস, খবরের কাগজ এবং শিশু সাহিত্য পত্রিকা ইত্যাদি পঠনে ব্যস্ত রয়েছে। তারা কোন ধরনের পাঠ করেছে? এক্সটেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিং, জিজ্ঞাসু রিডিং, পার্টনার রিডিং, বিস্তৃত পাঠ, সুসংবাদ পাঠ, বিখণ্ডিত পাঠ, সহপঠন। এখানে তো ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ আছে, এখানে তো তারা মনোযোগ সহকারে পড়ছে না। এই যে শিশু সাহিত্য, চাইল্ড লিটারেচার, সেটা কী করছে? তারা জাস্ট আনন্দের জন্য পড়ছে, তখন কী হবে? এক্সটেন্সিভ রিডিং। আর ইন্টেন্সিভ রিডিং ডিটেইলভাবে যখন করবে, তখন যে আগে কোয়েশ্চেন মধ্যে 2 বার পড়ার জন্য ছিল, তখন ডিটেইলভাবে ছিল, তখন হবে ইন্টেন্সিভ। পাঠ্যপুস্তক থেকে একটি অধ্যায় পাঠের পর একজন শিক্ষিকা শিক্ষার্থীদের দলবদ্ধ কার্যে গ্রুপ ওয়ার্ক বিভক্ত করলেন। একদল অধ্যায়টির বিষয় সম্পর্কে লিখল, আরেক দল মানচিত্র মাইন্ড ম্যাপ অঙ্কন করল, একদল প্রধান চরিত্রগুলির একটি চিত্রবৃক্ষ পিকচারটি তৈরি করল এবং আরও একদল অধ্যায়ের সারাংশ লিখল। এই কার্য প্রক্রিয়া হবে শ্রেণীতে বিবিধ শিক্ষার্থীর প্রয়োজন সরবরাহ করা, শ্রেণীতে শোরগোল সৃষ্টি করা। এটা নিয়ন্ত্রণ করা মুশকিল হবে, কারণ শিক্ষিকা তাদের সাহায্য করতে সমর্থ হবে না। শিক্ষণের সময় অপব্যয়। এই 3টি অপশন হচ্ছে নেগেটিভ। শ্রেণীতে বিবিধ শিক্ষার্থীর প্রয়োজন, যে অনেক শিক্ষার্থী আছে তাদের যে প্রয়োজন সেটা সরবরাহ করা। অনুচ্ছেদ রচনা সম্পর্কে একজন শিক্ষার্থীকে প্রতিক্রিয়া জানানোর সময় শিক্ষিকা বললেন যে তুমি অনেক ব্যাকরণ সংক্রান্ত ভুল করেছ। তিনি উল্লেখ করতে চাইলেন শিক্ষার্থী দ্বারা ব্যবহৃত বেমানান শব্দগুলি সম্পর্কে, অনুচ্ছেদ বানান ভুল সম্পর্ক, অভিধানিক ত্রুটি সম্পর্কে, বাক্য গঠনগত ত্রুটি সম্পর্কে। তিনি এখানে কি করছেন? তাদের বাক্যের যে স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কথা বলেছেন। হেয়ালি, দাদা, শব্দজট ইত্যাদি পাঠ্যপুস্তকগুলিতে অন্তর্ভুক্ত করা হয় শিক্ষার্থীর সৃজনমূলক এবং সমালোচনামূলক অভিব্যক্তির বিকাশ সাধনে, শিক্ষার্থীদের সক্রিয় সংযোগকারী রূপে তৈরি করতে, পাঠ্যপুস্তকে আগ্রহ সৃষ্টি করতে, শ্রেণীকক্ষের পরিবেশকে সজীব এবং বন্ধুত্বপূর্ণ করে তুলতে। ইবিএস
বুকের মধ্যে অনেক দেখবেন বার্ডস নিয়ে দাদা দেওয়া আছে। সেটা কিসের জন্য দেওয়া আছে? যে স্টুডেন্টরা ক্রিয়েটিভ হবে, শিক্ষার্থীরা সৃজনমূলক এবং সমালোচনামূলক অভিব্যক্ত বিকাশ সাধনের জন্য। নিচের কোনটি একটি কবিতা পাঠের পূর্বকালীন পঠন প্রক্রিয়া? মানে কবিতা পাঠ করার আগের কথা বলা হচ্ছে। শিক্ষার্থীরা কবিতাটির মূল বিষয় অনুমান করার জন্য আলোচনা করবে। শিক্ষার্থীরা যৌথ কার্য করে পারস্পরিক মিলেমিশে পাঠ করে। শিক্ষার্থীরা কবির জীবনী লেখে। শিক্ষক তাদের কবিতার সারাংশ সম্পর্কে অর্থপূর্ণ বাক্য গঠন করতে বলে। এই যে 2, 3, 4 এই অপশনগুলি সবগুলি থেকে পোস্ট রিডিং মানে পড়ার পরে। আর প্রি রিডিং কোনটি হচ্ছে? প্রি রিডিং হচ্ছে শিক্ষার্থীরা কবিতাটির যে মূল বিষয় সেটা অনুমান করবে এবং অনুমান করার জন্য আলোচনা করে, সেটা হচ্ছে প্রি রিডিং। পরীক্ষার জন্য একটি বিষয় পঠনে কোন পঠন কৌশলটি ব্যবহৃত হয়? বিস্তৃত পাঠ, বিশ্লেষণমূলক পাঠ, বিশদ পাঠ, অমনোযোগী পাঠ। এক্সটেন্সিভ রিডিং, স্ক্যানিং, ডিটেইল রিডিং, স্কিমিং। যখন উপর পড়বেন তখন হবে স্কিমিং। এক্সটেন্সিভ রিডিং যখন আনন্দের জন্য পড়বেন, পরীক্ষার জন্য পড়ছেন, তখন কি করবেন? আপনি ডিটেইল রিডিং করবেন, তখন সেটি ডিটেইল রিডিং বা ইন্টেন্সিভ রিডিং হবে। এই অপশনটিতে স্ক্যানিং অ্যান্ড ইন্টেন্সিভ রিডিং অফিসিয়াল আনসার কিতে 2টি অপশন দিয়েছিল। আমি আগে একটি কোয়েশনের মধ্যে বলেছিলাম যখন পরীক্ষার জন্য পড়বে তখন ইন্টেন্সিভ রিডিং হবে। ইন্টেন্সিভ অ্যান্ড স্ক্যানিং এই 2টি সাথে সম্পর্কযুক্ত। স্ক্যানিং অ্যান্ড ইন্টেন্সিভ রিডিং, ইন্টেন্সিভ রিডিংয়ের সাথে সম্পর্ক স্ক্যানিং, আর এক্সটেন্সিভ রিডিংয়ের সাথে সম্পর্কিত স্কিমিং। তাই এই 2টি অপশন অফিসিয়াল আনসার কিতে ছিল। এখানেই আমাদের 30টি কোয়েশন শেষ হলো। আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমি চেষ্টা করব আরও ভালোভাবে ক্লাস দেওয়ার জন্য। তাই আপনার যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে হয় চ্যানেলটি নতুন, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, যাতে অন্যরা বুঝতে পারে বা জানতে পারে যে এই জায়গায় বাংলার ক্লাস দেওয়া হচ্ছে। আর আমি যে দিচ্ছি ক্লাসগুলি একদম সিরিয়াল অনুযায়ী দিচ্ছি, সহজ থেকে কঠিনের দিকে। প্রথমে যে হঠাৎভাবে কোনো জায়গা থেকে কোয়েশন করে বা কোয়েশনটি তুলে এইভাবে নয়, যে 2012 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত আমি একটি সিরিয়ালে দিচ্ছি। সবার প্রথমে সহজ কোয়েশন আসতো, 2019 পর্যন্ত অনেক সহজ আসতো। 19-এর পর থেকে যে কোয়েশন হয়েছে এই কোয়েশনগুলি অনেক কঠিন, কনসেপচুয়াল। যদি কনসেপ্ট জানা থাকে তাহলে এই কোয়েশনগুলি, সিলেবাস তো একদম সেম, কনসেপ্ট জানা থাকলে কোয়েশনগুলি করা যায়। আর যদি কনসেপ্ট জানা থাকে না তাহলে হয় না। তাই আমি প্রত্যেক কোয়েশনের মধ্যে যতটি কনসেপ্ট থাকে সব কনসেপ্ট আমি ক্লিয়ার করি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আপনি ম্যারাথনটি দেখবেন, সেখানে আপনার অনেক লাভ হবে। ধন্যবাদ।